ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা হলো, গতকাল একটি খবর আমরা করেছিলাম 3929-এর সলিল সমাধি বলে। তো সেক্ষেত্রে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, নিজস্ব মতামত সবাই দিতে পারেন। বাট আমরা এর আগেও বলেছি, এই চ্যানেলে যে খবরগুলো আমরা পরিবেশন করে থাকি তার সত্যতা অন্তত 100% না হলেও 90% সত্যতা তার থাকতে হবে, তবেই কিন্তু সেই খবর এখানে পরিবেশিত হবে। তো 3929 কালকের খবরে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট, অক্ষরে অক্ষরে মিলে গেল এই চ্যানেলের খবর। এটা যেমন ঠিক তেমনি আবারও একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, সত্যটা সঠিকভাবে পরিবেশন করাই আমাদের কাজ, আর আমরা সেই কাজে নিখুঁতভাবে কিন্তু লেগে আছি। তো যাই হোক, গোটা বিষয়টা আপনাদের দেখাবো যে অর্ডার কপির সাথে গতকালকের খবরের কতটা মিল রয়েছে, অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে পর্ষদ কোন আঙ্গিকে গোটা হাইকোর্টে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন কেসে। এখন খুব স্পেসিফিক জিনিস হয়ে গেছে। যদি 2016 কোনো রিক্রুটমেন্ট হয়, ম্যাট 873। যদি বিএডের কোনো কেস হয়, দেবেশ শর্মা ক্লারিফিকেশান। যদি প্রশ্ন বলে কিছু হয়, অলরেডি ডেট ফিক্সড। যদি ওএমআর কিছু হয়, শান্তনী সিট বা ডিভিশন। মানে এর বাইরে কিছু নেই। 2009-এর ক্ষেত্রে হলে একটা কাট অফ ডেট বাঁধা আছে। তো কোর্ট কোথাও গিয়ে গোটা বিষয়টা এমনভাবে ট্যাকেল করে নিয়েছে, বা পর্ষদ এমনভাবে ট্যাকেল করে নিয়েছে যে এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। তো যাই হোক, শুরু করা যাক গোটা বিষয়টা। তো কালকে শুনানির পরে রাত্রে অর্ডার কপি আপলোড হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, WP নাম্বার 688 অফ 2022, মানস কুমার পলতা। এই পলতা নাম নিয়ে জাস্ট মানতে স্যার একটু হাসাহাসি করছেন, পলতা বা টাইটেল হয়। তো যাই হোক, সেক্ষেত্রে সৈকত ব্যানার্জি স্যার দাঁড়িয়েছিল, সেটা গতদিনই বলেছিলাম। কী ম্যাটারের কেসটা আছে একটু দেখে নিই। তো দ্য রিপোর্ট ইজ, এক নম্বরে যেটা বলা আছে, দ্য রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এভিডেভিট ফাইল্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ বিন কনসিডার্ড বাই দিস কোর্ট অ্যান্ড দ্য সেম ইন টেকন রেকর্ড। অর্থাৎ একটা কনসিডার করেছেন, একটা রিপোর্ট এফিডেভিট তারা দায়ের করেছে এবং সেটা কোর্টের রেকর্ডে তিনি রেখে দিয়েছেন। দু নম্বরে কি বলা আছে, দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার আফটার, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার এটা 2020 কিন্তু, অর্থাৎ 2020 সালে তিনি বসেন। আফটার কোয়ালিফাইং ইন টেট 2014, অর্থাৎ 2014 টেট পাস করার পরে তিনি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন। দ্য পিটিশনার ওয়াজ এমপ্যানেল, অর্থাৎ ইনি কিন্তু এমপ্যানেল হয়েছিলেন, অ্যান্ড কল ফর কাউন্সিলিং, এবং কাউন্সিলিংও ডাক পেয়েছিলেন। At the time of the counseling বা posting, the petitioner was found having less than 50% in the graduation level, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তার 50% নেই, কিন্তু তারপর তিনি বিএডটা করেছিলেন। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে দেখি 3 নম্বরে কী লেখা আছে, দ্য পিটিশনার হাউএভার রিলাইজ আপন এ নোটিফিকেশন অফ এনসিটি ডেটেড 13 নভেম্বর 2019 ইন্ডিকেটিং দ্যাট দ্য পার্সন হ্যাভিং মোর দ্যান 50% মার্কস ইভেন দ্য পোস্ট গ্র্যাজুয়েশন ক্যান বি কনসিডার্ড ফর দ্য রিক্রুটমেন্ট অ্যাজ এ প্রাইমারি টিচার। অর্থাৎ যাদের এমএতে 50% আছে, তারা যদি গ্র্যাজুয়েশন 50% নাও থাকে, সেক্ষেত্রে এনসিটি নোটিফিকেশন মোতাবেক তিনি বসতে পারবেন, বা এই পোস্টের ক্ষেত্রে চূড়ান্ত সফল হলে তিনি নিয়োগ পাবেন। দ্য পিটিশনার মেড এ রিপ্রেজেন্টেশন অন দ্য সেম ডে অফ কাউন্সিলিং আফটার হিজ রিজেকশন, অর্থাৎ রিজেকশনের পরে একটা প্রেজেন্টেশন তিনি তৈরি করেন। তো মোদ্দা কথা, এই পিটিশনার এনসিটি মোতাবেক তিনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন যেহেতু 50% আছে, তো তিনি চাকরি পাওয়ার জন্য মানে যোগ্য, তাকে কাউন্সিলিং থেকে বাদ দেওয়াটা ঠিক হয়নি। তো এই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আবারও বলছি, 2020 সালে ইনি কিন্তু বিএড একজন প্রার্থী, মানে বিএড ডিগ্রিধারী একজন প্রার্থী। তো মোটামুটিভাবে এইটুকু অংশ দেখে এটুকু পরিষ্কার যে তিনি কিন্তু মোটামুটি তার রিট অ্যাপ্লিকেশন বা তার মামলাটা কিন্তু অন্তত মেরিটের উপর দাঁড়িয়ে আছে। যে কোনোভাবে যদি এই বিএডের হট্টগোল না হতো, ইনি কিন্তু চাকরিটা পেতেন। তো আমরা দেখিনি এর পরে কোর্টে খেলাটা কী করে ঘুরে গেল। কোর্টে দেখুন 4 নম্বর পয়েন্টে লেখা আছে, দ্য সুপ্রিম কোর্ট, যেটাকে কোর্টকে সৈকত স্যার বলেছিলেন এবং পড়েছিলেন, ওখানে বসে অর্ডার কপি পড়েছিলেন, দেবেশ শর্মা ক্লারিফিকেশন অর্ডার কপি। দেন 4 নম্বর পয়েন্টে কী বলছে হাইকোর্ট, বলছে দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিপোর্টেড ইন 2023 SSC অনলাইন SC 985 হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট বিএড ইজ নট এ ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি টিচার। অর্থাৎ এই যে দেবেশ শর্মা মামলায় এই কেস নাম্বারে বিএডকে আর ভ্যালিড কোয়ালিফিকেশন হিসেবে ধরা হবে না, কারণ জানেন কোয়াশ করে দিয়েছে 2018 এনসিটি নোটিফিকেশনকে। ইন দ্য ক্লারিফিকেশন ডেটেড, অর্থাৎ মধ্যপ্রদেশের করা সেই মামলা, ক্লারিফিকেশন 8 এপ্রিল 2024 ইস্যুড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ দেবেশ শর্মা সুপ্রা ইন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নাম্বার 4303 অফ দ্য 2024, ইট ওয়াজ স্টেটেড অ্যাজ ফলোজ। অর্থাৎ এই যে ক্লারিফিকেশন মামলাটা, যার ডায়েরি নাম্বার 4303, এখানে যে সুপ্রিম কোর্টের জাস্টিস অনিরুদ্ধ স্যার এবং জাস্টিস দুলিয়ান স্যারের বেঞ্চে ক্লারিফিকেশন হয়ে গেছিলো, ক্লারিফাই হয়ে গেছিলো যে বিএড কবে থেকে আর গ্রহণযোগ্য নয়।
তো কবে পর্যন্ত গ্রহণ ছিল সেটা আপনারা দেখেছিলেন 11 আগস্ট 2023-এর। তো সেক্ষেত্রে এই যে পর্ষদের হাতে পর্ষদের ক্লারিফিকেশনের যে ব্রহ্মাস্ত্রটুকু গতকালকে দেখিয়েছিলাম, সেম জিনিসটুকু অর্ডার কপিতে উল্লেখ করেছে। ইট ইজ ওয়াজ স্টেটেড অ্যাজ ফলোস। কী লেখা আছে দেখুন ভালো করে। উই মেক ইট ক্লিয়ার, কালকের ঘটনা মিলছে কি মিলছে না, উই মেক ইট ক্লিয়ার দ্যাট দিস বেনিফিট ইজ অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু ওয়ার অ্যাপয়েন্টেড পিওর টু দ্য ডেট অফ জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড অন 11 আগস্ট 2023। অর্থাৎ এই অংশটুকু সুপ্রিম কোর্টের এই অংশটুকু টেনে নিয়ে এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র 11 আগস্ট 2023-এর আগে যারা চাকরি পেয়েছেন অ্যাজ এ বিএড হিসেবে তাদের চাকরিগুলোই ভ্যালিড বা তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটাই ভ্যালিড। মেয়ার দ্য সিলেকশন অফ দ্য সাচ ক্যান্ডিডেট or their participation in the process will not entitle them for a benefit under our present order। অর্থাৎ এই প্রেজেন্ট অর্ডার তারপরে যারা পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যারা আছেন তাদের ক্ষেত্রে যারা পার্টিসিপেশন করেছেন সেক্ষেত্রে এটার গ্রহণযোগ্য নয়। তো এইখান থেকে হাইকোর্ট কি অর্ডার দিচ্ছে এই অর্ডারের, এই যে ব্রহ্মাস্ত্র পর্ষদ প্রয়োগ করে দিল এর বেসিসে হাইকোর্ট কি অর্ডার দিচ্ছে, দেন এই যে মামলাটা রয়েছে মামলাটা নো ডাউট ভালো মেরিটিয়াস মামলা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোর্ট কি অর্ডার দিচ্ছে। 5 নম্বর পয়েন্টে কোর্ট বলছে ইন অফ দ্য অ্যাভাব ডিসপাইট এম্প্যানেলমেন্ট অ্যান্ড কাউন্সিলিং দ্য পিটিশনার ক্যান নট বি এন্টাইটেল টু এনি অ্যাপয়েন্টমেন্ট সিন্স হি ডাজ নট হ্যাভ এ ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন ফর বিং অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য স্টেট। অর্থাৎ এই যে সময়ের পরে গিয়ে আর বিএড কোয়ালিফিকেশানটাকে ভ্যালিড ট্রেনিং হিসেবে ধরা হচ্ছে না। যদি এই 11 আগস্ট 2023-এর আগে হতো তাহলে এটা সহজেই তিনি পেয়ে যেতে পারতেন, বাট তারপরে কোর্ট কিন্তু আর অর্ডার দিতে পারছে না। কারণ কোর্ট কী করে এন্টারটেন করবে, কারণ কোর্ট অলরেডি এই যে অংশটুকু ক্লারিফাই করে মানে ক্লারিফিকেশন এই অংশটুকুকে সামনে রেখে তিনি কিন্তু অর্ডার দিয়ে দিলেন এবং সেক্ষেত্রে বলছে হেন্স নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু দ্য পিটিশনার। সেক্ষেত্রে পিটিশনার তার মামলার মেরিট থাকলেও তিনি কিন্তু আর পাবেন না এখন। আর দ্য রিট পিটিশনার ফেলস অ্যান্ড হেয়ার বাই ডিসমিস। তো রিট পিটিশনে ডিসমিস করে দিল। তো মামলার মেরিট সব কিছু ছিল এবং গোটা আর্গুমেন্টে পিটিশনের পক্ষে সব কিছু ছিল, কিন্তু পর্ষদ তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বর্তমান সময় দাঁড়িয়ে বিএডকে কিন্তু আর কোনোভাবেই কোনো রিক্রুটমেন্ট বা যতই সে যোগ্য হোক এগো হোক তা হোক এই সময় দাঁড়িয়ে হাইকোর্ট কিন্তু কোনো অর্ডার আর দেবে না। তার কারণ হচ্ছে অনির্দোষ স্যারের বেঞ্চের যে মামলাটা খারিজ হলো 1056/2023 সেম একই গ্রাউন্ডে খারিজ হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই যে ডেট ফিক্স করে দিয়েছে সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে এর পরে আর কোনোভাবেই একজন বিএড প্রার্থীও কিন্তু নিয়োগ দিতে পারবে না। সেক্ষেত্রে 3929 আমরা বলছিলাম পর্ষদ এই ব্রহ্মাস্ত্র সেখানেও প্রয়োগ করবে এবং সেখানে এই অংশটুকুর জন্য 3929 ক্লারিফিকেশন হয়তোবা ছিটকে যাবে এবং সেক্ষেত্রে সেটাই হতে চলেছে। তো আগামী দিনে আমি ভুল প্রমাণিত হলে সেটা আমার পক্ষে খুব খুশিদায়ক হবে, কারণ যে কোনো প্রার্থী আমরা চাই তারা চাকরি পাক এবং সেক্ষেত্রে সরাসরি তারা স্কুল জয়েন করুক, একজন প্রত্যেকটা বঞ্চিত বা যোগ্য বঞ্চিতের স্বপ্ন পূরণ হোক, এটাই চাই আমাদের তরফ থেকে। ধন্যবাদ সকলকে।